Hello and welcome everyone to my channel Excel in English. আজ আমরা আলোচনা করব ইংলিশ লিটারেচারের একটা খুবই কমন সমস্যার বিষয়ে। পরীক্ষার হলে ফিগার্স অফ স্পিচ আইডেন্টিফাই করতে গিয়ে আমাদের সবার মাথা কিন্তু কম বেশি ঘুরে যায়। আর তার মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন করে যে তিনজন তারা হলো অ্যান্টিথেসিস, প্যারাডক্স অ্যান্ড অক্সিমোরন। কারণ এই তিনজনেরই মূল ভিত্তি হলো একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য, মানে তিনটের মধ্যেই একটা উল্টো কথার ব্যাপার থাকে, কিন্তু তাদের স্ট্রাকচার আর ফাংশন একেবারেই আলাদা। আজকের ভিডিওতে আমরা সেটাই খুব সহজভাবে বুঝে নেব, যাতে পরে আমাদের কোনো কনফিউশন না হয় এদেরকে আইডেন্টিফাই করতে গিয়ে। এখানে আমরা তিনটে এক্সাম্পলস দেখতে পাচ্ছি। ফার্স্ট ইজ লেস ইজ মোর, Number 2, sweet sorrow. Number 3, speech is silver but silence is gold. এই মুহূর্তে যদি নিশ্চিতভাবে না বুঝতে পারো যে এর মধ্যে কোনটা অ্যান্টিথেসিস, কোনটা প্যারাডক্স আর কোনটাই অক্সিমোরন, দেন ডোন্ট ওয়ারি, এই ভিডিও শেষে যখন এই এক্সাম্পলসগুলো আবার তোমাদের সামনে রাখবো, তখন দেখবে খুব সহজেই সঠিকভাবে এর উত্তর দিতে পারছো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক অক্সিমোরন দিয়ে। প্রথমে আমরা অক্সিমোরনের অরিজিনটা একটু দেখে নেব। নাও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অক্সিমোরন শব্দটা এসছে ওল্ড গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে। এর প্রথম অংশ হলো অক্সাস, যার অর্থ শার্প, বাংলায় যাকে আমরা বলি ধারালো, তীক্ষ্ণ বা তীব্র বুদ্ধিমান। দ্বিতীয় অংশ হচ্ছে মোরোস, যার অর্থ হচ্ছে ডাল বা ফুলিশ, বাংলায় যাকে আমরা বলি বোকা, জড়ো বা ভোঁতা। এবার এই দুটো পাঠকে যদি আমরা একসাথে জুড়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? শার্পলি ডাল, অর্থাৎ তীব্র বুদ্ধিদীপ্ত একটা বোকামি বা ধারালো ভোঁতা জিনিস। শুনতে কিরকম অদ্ভুত লাগছে, তাই না? ঠিক এইখানেই লুকিয়ে আছে সবচেয়ে মজার আর ইন্টারেস্টিং ফ্যাক্টটা। এই যে আমরা এই ফিগার অফ স্পিচটা পড়ছি, শিখছি, অক্সিমোরন, এই ওয়ার্ডটা নিজেই কিন্তু একটা জলজ্যান্ত অক্সিমোরন। কারণ এই একটা মাত্র শব্দের ভেতরেই শার্প অ্যান্ড ডাল এরকম দুটো সম্পূর্ণ বিপরীত বা উল্টো ধারণা একসাথে উপস্থিত। এটাই আমাদের অক্সিমোরনের মূল ধারণার দিকে নিয়ে যায়, which is what seems foolish at first often turns out to be a sharp insight about life and the world. অর্থাৎ কোনো কোনো কথা ওপর থেকে শুনলে মনে হয় একদম বোকা বোকা বা অসম্ভব, that is foolish, কিন্তু যদি মন দিয়ে একটু তলিয়ে ভাবা হয়, একটু গভীরভাবে চিন্তা করা হয়, তাহলে দেখা যাবে তার মধ্যে থেকে এই জীবন, এই পৃথিবীর এমন একটা অকাট্য সত্যি বা ধারালো উপলব্ধি বেরিয়ে আসছে যা আমাদের চোখ খুলে দেয়। That leads us to the definition of oxymoron. What is an oxymoron? An oxymoron is a figure of speech in which two contradictory or opposite words are placed side by side to create a striking effect or a deeper meaning. অর্থাৎ অক্সিমোরন হলো এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে দুটি বিপরীত বা পরস্পর বিরোধী শব্দ পাশাপাশি বসে একটি বিশেষ প্রভাব বা গভীর অর্থ সৃষ্টি করে। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পুরো সেন্টেন্স জুড়ে কিন্তু এই কন্ট্রাস্ট বা বৈপরীত্য থাকে না। ইটস লিমিটেড টু জাস্ট আ স্মল ফ্রেজ, যেখানে শুধু দুটো শব্দের মধ্যে এই কন্ট্রাস্টটা কাজ করে। এবার আমরা দেখে নেব এমন কিছু ক্লাসিক এক্সাম্পলস যা ইউনিভার্সিটি সেমিস্টার এক্সামস থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের examiners all-time favorite. First we have darkness visible from John Milton's Paradise Lost, book 1. Now this phrase describes the darkness of hell. Darkness মানে আমরা জানি অন্ধকার, আর visible মানে দৃশ্যমান। সাধারণভাবে অন্ধকার চোখে দেখা যায় না, তাই তো? কিন্তু মিল্টন এখানে ডার্কনেস ভিজিবল বলে এমন একটা গভীর ও ভয়ঙ্কর অন্ধকারের কথা বলছেন যেটা ভীষণ রকম প্রকট, almost like a physical presence that you can actually see and feel.
নেক্সট অ্যালফ্রেড লর্ড টেনিসনের আইডিয়ালস অফ দ্য কিং থেকে নেওয়া, অ্যান্ড ফেথ আনফেথফুল কেপ্ট হিম ফলসলি ট্রু। এখানে স্যার লান্সলটের কিং আর্থারের প্রতি লয়্যালটি এবং একই সাথে সেই রানীর প্রতি তার ইললিসিট অবৈধ প্রেমের জন্য তার যে একটা অদ্ভুত মানসিক দ্বন্দ্ব চলে সেটা বোঝাতে টেনিসন একই লাইনে দুটো অক্সিমোরন ব্যবহার করেছেন, which is faith unfaithful and the other is falsely true. Next we have A Terrible Beauty is Born from W.B. Yeats's Easter 1916. নাও আয়ারল্যান্ডের ইস্টার রাইজিং এ যে বিদ্রোহ হয়েছিল তাতে বহু মানুষের মৃত্যু, রক্তপাত হয়েছিল। দ্যাট ওয়াজ টেরিবল, ভয়ঙ্কর। কিন্তু এই স্যাক্রিফাইস, এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আয়ারল্যান্ডের মানুষের মনে স্বাধীনতার যে তীব্র আকাঙ্ক্ষা আর বীরত্ব জেগে উঠল, সেটা একটা অদ্ভুত সুন্দর অনুভূতি। দ্যাট ওয়াজ বিউটি। তাই এই চরম ট্র্যাজেডি আর বীরত্বকে একসাথে মিলিয়ে কবি লিখলেন আ টেরিবল বিউটি ইজ বর্ন, একটা ভয়ঙ্কর সুন্দর জিনিসের জন্ম হলো। কবিতার পরে আমরা যদি শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে ঢুকি তাহলে তো অক্সিমোরনের ছড়াছড়ি দেখতে পাবো। পার্টিং ইজ সাচ সুইট সরো, ফেমাস ব্যালকনি সিনে জুলিয়েট রোমিওকে বলছে বিদায়ের মুহূর্তটি দুঃখের, সরো। কিন্তু এই বিদায়ের, এই কষ্টের মধ্যেও তো লুকিয়ে আছে একটা মধুর অপেক্ষা, তাই সেটা সুইট। নেক্সট ইজ ও ব্রলিং লাভ, ও লাভিং হেট। নাটকের শুরুতে রোমিও প্রেমের বিভ্রান্তিকর অনুভূতির কথা বলতে গিয়ে এই কথাগুলো বলে। প্রেম মানুষকে যেমন আনন্দ দেয় তেমনই কষ্টও দেয়। কখনো একই সঙ্গে ভালোবাসা, হতাশা, আশা ও যন্ত্রণা অনুভূত হয়। এই জটিল ও পরস্পর বিরোধী আবেগগুলোকেই শেক্সপিয়ার অক্সিমোরনের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। নাও হাউ টু আইডেন্টিফাই অ্যান অক্সিমোরন। খুব সহজ তিনটে স্টেপ আছে। স্টেপ 1, চেক প্রক্সিমিটি। শব্দ দুটোর প্রক্সিমিটি বা দূরত্ব দেখতে হবে। এই বিপরীত অর্থের দুটো ওয়ার্ডস কিন্তু একদম পাশাপাশি বসে একটা সিঙ্গল ফ্রেজ তৈরি করে। সাধারণত এগুলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এই আকারে একটা ছোট্ট ফ্রেজ তৈরি করে, যেমন সুইট সরো, ক্রুয়েলি কাইন্ড, অফুলি নাইস, ফলসলি ট্রু, এটসেট্রা। স্টেপ 2 হচ্ছে চেক দ্য স্ট্রাকচারাল স্কেল। এখানে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখব। যদি দেখা যায় যে কন্ট্রাস্টিং ওয়ার্ডস দুটো পাশাপাশি নেই, বরং তাদের মাঝখানে ভার্ব, কমা বা কনজাংশনস রয়েছে এবং সেগুলো এসে সেন্টেন্সটাকে দুটো আলাদা অংশে ভাগ করে দিয়েছে, তখন কিন্তু সেটা আর অক্সিমোরন থাকবে না, সেটা হয়ে যাবে অ্যান্টিথেসিস, যেটা নিয়ে আমরা এক্ষুনি ডিটেইলে আলোচনা করে নেব। নাও স্টেপ 3 ইজ রিজলভ দ্য মিনিং। এই কন্ট্রাস্টিং ওয়ার্ডসগুলোর আসল অর্থ বোঝা। দেখতে হবে যে ওপর থেকে অসম্ভব মনে হলো, একটু ভাবলে তার মধ্যে থেকে কোনো গভীর অর্থ প্রকাশ পাচ্ছে কিনা। যেমন ডেফেনিং সাইলেন্স, বধির করে দেওয়া নীরবতা। নীরবতা কি কখনো বধির করতে পারে? কিন্তু এখানে বোঝানো হয়েছে এমন একটা গভীর নীরবতা যা সবাইকে তীব্রভাবে অনুভব করায় শব্দের অনুপস্থিতি। এবার দেখে নেব অ্যান্টিথেসিস কি। প্রথমে জেনে নিতে হবে শব্দটার উৎস কি, কারণ নামের মধ্যেই পরিচয় থাকে। অ্যান্টিথেসিস ওয়ার্ডটাও এসছে এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে। এখানে অ্যান্টি শব্দের অর্থ হলো against বা অপোজিট, আর টিথেনাই শব্দের অর্থ হলো টু প্লেস বা সেট ডাউন, অর্থাৎ স্থাপন করা বা পাশাপাশি রাখা। তাই অ্যান্টিথেসিসের আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে অপোজিট স্টেটমেন্ট বা অপোজিশন অফ আইডিয়াস, অর্থাৎ বিপরীত ধারণাগুলিকে পাশাপাশি উপস্থাপন করা। খেয়াল রাখবে অক্সিমোরনের মতন শুধু দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ডস নয়, এখানে দুটো কন্ট্রাস্টিং আইডিয়াস অর থটসকে পাশাপাশি রাখা হচ্ছে।
তাহলে অ্যান্টিথেসিসের মূল মন্ত্রটাই হলো এটি দুটি একদম পরস্পর বিরোধী ভাব বা ধারণাকে একটা ব্যালেন্স স্ট্রাকচার বা সুন্দর ভারসাম্যপূর্ণ কাঠামোর মধ্যে নিয়ে আসে। কেন আনে? টু হাইলাইট দেয়ার ডিফারেন্স, যাতে তাদের যে ডিফারেন্স, যে তফাৎ বা পার্থক্যটা যেটা, সেটা আমাদের চোখে একদম স্পষ্ট হয়ে যাতে ধরা দেয়। আর কবি বা লেখকরা কেন এটা ব্যবহার করেন? To make their thoughts more memorable, emphatic and persuasive, যাতে তাদের মনের গভীর ভাবনাগুলো আমাদের মাথায় একদম গেঁথে যায়, তাদের বক্তব্যটার জোর বাড়ে এবং অবশ্যই সেটা শুনতে আমাদের ভালো লাগে। Now let's come to the definition. What is antithesis? An antithesis is a figure of speech in which two starkly contrasting ideas are placed together in a balanced sentence or line using parallel grammatical structures. তাহলে অ্যান্টিথেসিসে দুটো বিপরীত ধারণা দুটো আলাদা ক্লজে বসে একই সেন্টেন্স বা একই লাইনের মধ্যে। পরীক্ষায় আসা অল টাইম ফেভারিট কিছু ক্লাসিক এক্সাম্পলস এবার আমরা দেখে নেব, সেটা দেখলে এই ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে যাবে। ফার্স্ট উই হ্যাভ আলেকজান্ডার পোপস অ্যান এসে অন ক্রিটিসিজম থেকে, টু আর্ন ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। এখানে মানুষের ভুল করা এবং ক্ষমা করার মহত্ব, মহান গুণ, এই দুই বিপরীত ধারণার তুলনা করা হয়েছে একটা সুন্দর ব্যালেন্স সেন্টেন্সে। নাম্বার 2, চার্লস ডিকেন্সের আ টেল অফ টু সিটিজের সেই ম্যাজিক্যাল ওপেনিং লাইন, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। ফ্রেঞ্চ রেভলিউশনের সেই উত্তাল সময়কে, সেই যুগের জটিল বাস্তবতাকে এই তীব্র বৈপরীত্যের মাধ্যমে ডিকেন্স এখানে তুলে ধরেছেন। নাম্বার 3 তে obviously that famous line of Satan from Milton's Paradise Lost, better to reign in hell than serve in heaven। এখানে শাসন করা এবং সেবা করা, নরক এবং স্বর্গ, এই বিপরীত ধারণাগুলোকে পাশাপাশি রেখে সেটানের অনমনীয় মানসিকতা এবং অহংকারকে প্রকাশ করা হয়েছে। The last classic example is from Shakespeare's Hamlet. Give every man thy ear, but few thy voice। অর্থাৎ সবার কথা মন দিয়ে শোনো, কিন্তু নিজের মতামত খুব কম মানুষের কাছে প্রকাশ করো। এখানে বলা এবং শোনা, এই বিপরীত কাজ দুটোকে একটা ব্যালেন্স স্ট্রাকচারে সাজানো হয়েছে। এবার আমরা দেখে নেব অ্যান্টিথেসিস আমরা আইডেন্টিফাই করব কিভাবে। স্টেপ 1 ইজ কনফার্ম স্ট্রাকচারাল ডিসটেন্স। যেমনটা আগেই বলেছি যে অক্সিমোরনের মতন এখানে কন্ট্রাস্টিং ওয়ার্ডসগুলো পাশাপাশি বসে না। অ্যান্টিথেসিসের ক্ষেত্রে বিপরীত শব্দ বা ধারণাগুলোর মাঝে একটা স্পষ্ট গ্রামাটিক্যাল ডিভাইডার থাকে, যেমন কমা, semicolon, or coordinating conjunctions like but or yet. So look for this divider to identify an antithesis. Step 2 is look for symmetrical balance. Now this is the heart of antithesis, the most important feature. Antithesis এ দেখবে সেন্টেন্সের দুটো ক্লজ একই রকম গ্রামাটিক্যাল প্যাটার্ন ফলো করছে। যেমন এখানে যেটা পাচ্ছি, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। প্রথম ক্লজেও নাউন প্লাস ভার্ব, আর কমার পরেও সেই সেম স্ট্রাকচার, গড ডিসপোজেস নাউন প্লাস ভার্ব। এরকম একটা সুন্দর ব্যালেন্স থাকছে অ্যান্টিথেসিসে। স্টেপ 3, আইডেন্টিফাই ট্রু অপোজিটস। সেন্টেন্সের এই ডিভাইডারের দুপাশে তাকিয়ে শুধু দেখে নাও একদম বিপরীতমুখী কোনো নাউন, ভার্ব বা কনসেপ্টস আছে কিনা। যেমন এই এক্সাম্পলটাতেই আমরা দেখতে পেলাম যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, এখানে ম্যানের বিপরীতে উল্টো দিকে বসলো গড, প্রপোজেস এর বিপরীতে বসলো ডিসপোজেস। এরকম ধরনেরই আমাদের এক্সাম্পল খুঁজে বার করতে হবে, like proposes, disposes, human versus divine, hell versus heaven, etc. এই ধরনের স্পষ্ট বৈপরীত্য যদি পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই হলো অ্যান্টিথেসিস।
Our last figure of speech of today's session is paradox. প্যারাডক্স ওয়ার্ডটিও এসছে এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে। এখানে প্যারা শব্দের অর্থ হলো বিয়ন্ড, কন্ট্রারি টু বা অগেনস্ট, অর্থাৎ প্রচলিত ধারণার বাইরে বা তার বিপরীতে। আর ডক্সা শব্দের অর্থ হলো ওপিনিয়ন, বিলিফ বা এক্সপেকটেশন, অর্থাৎ মতামত, বিশ্বাস বা সাধারণ ধারণা বা প্রত্যাশা। তাই প্যারাডক্সের আক্ষরিক অর্থ দাঁড়ায় কন্ট্রারি টু কমন বিলিফ, অর্থাৎ যা সাধারণ মানুষের প্রচলিত বিশ্বাসের বিপরীতে। তাই প্যারাডক্সের মূল ধারণা হলো এটা এমন একটা বক্তব্য যা প্রথমে শুনলে অদ্ভুত, অসম্ভব বা স্ববিরোধী বলে মনে হয়, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সত্য লুকিয়ে আছে। So at first it may seem absurd or self-contradictory, but deeper reflection reveals an important truth. প্যারাডক্সের ডেফিনিশন আর কিছু এক্সাম্পলস দেখলেই ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। So what is a paradox? A paradox is an entire statement or proposition that appears completely self-contradictory, illogical, or absurd on the surface, but when investigated closely, reveals a deep, undeniable psychological, philosophical, or spiritual truth. Now the examples. ওয়ার্ডসওয়ার্থস মাই হার্ট লিপস আপ থেকে দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান প্রথমে অবাস্তব শুনতে লাগে, কিন্তু দেখো একটি শিশুর শিক্ষা, তার সংস্কারই তার ভবিষ্যতের প্রাপ্তবয়স্ক রূপটাকে তৈরি করে, অর্থাৎ আজকের শিশুই আগামী দিনের মানুষের পথপ্রদর্শক। Next we have the famous line from Shakespeare's Hamlet, I must be cruel only to be kind. এখানে হ্যামলেট বলতে চায় যে কখনো কখনো সাময়িক নিষ্ঠুরতার প্রয়োজন কোনো বৃহত্তর মঙ্গল সাধনের জন্য। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে যদি দেখো অনলি দুটো শব্দ পাশাপাশি আছে, ক্রুয়েল কাইন্ডনেস, তখন কিন্তু সেটা অক্সিমোরন হবে। কিন্তু যখনই শেক্সপিয়ারের মতন এরকম একটা সম্পূর্ণ বাক্য থাকবে, যেমন আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড, তখন সেটা আর অক্সিমোরন থাকবে না, সেটা পিওর প্যারাডক্স হয়ে যাবে। At number 3, we have a popular philosophical proverb, there is no one so poor as a wealthy miser. ধনী মানুষ আবার গরিব হয় কিভাবে? কিন্তু এখানে বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়েও যখন কৃপণ হয়, নিজেও ভোগ করতে পারবে না, অন্যের সাথেও ভাগ করে নেবে না, তখন সে আসলে মানসিকভাবে দরিদ্র, যেটা হচ্ছে দারিদ্র্যের চরমতম রূপ। আমাদের শেষ ক্লাসিক উদাহরণটি অস্কার ওয়াইল্ডের লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান থেকে, I can resist everything except temptation. প্রথমে অবাস্তব হাসির কথা মনে হলেও এর মধ্যে মানুষের মনের একটা চরম মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। আমরা মুখে যত বড় বড় কথাই বলি না কেন, প্রলোভন, লোভ বা আকর্ষণের সামনে হার মানাটা হচ্ছে সাধারণ মানুষের স্বভাবেরই একটা অংশ। এবার দেখা যাক আমরা প্যারাডক্স চিনব কিভাবে। স্টেপ 1, লোকেট সারফেস অ্যাবসার্ডিটি। পুরো লাইনটা রিডিং পড়ে যদি তার আক্ষরিক অর্থটা অ্যাবসার্ড, অবাস্তব মনে হয়, যেমনটা আমরা দেখেছিলাম দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, আক্ষরিক অর্থে এটা অসম্ভব, একজন শিশু কখনো একজন প্রাপ্তবয়স্ক মানুষের পিতা হতে পারে না, এরকম আপাত অবাস্তবতাই হলো প্যারাডক্সের প্রথম সংকেত। স্টেপ 2, unearth the deeper truth. যে লাইনটা পড়ে আপাতভাবে অবাস্তব, অসম্ভব মনে হচ্ছে, একটু গভীরভাবে ভাবলে তার ভেতর থেকেই যদি কোনো গভীর রূপক, মনস্তাত্ত্বিক বা বাস্তব সত্য বেরিয়ে আসে, তাহলে সেটা অবশ্যই প্যারাডক্স। Step 3, test the scope or scale. This one is the most important step. এর মাধ্যমে আমরা অক্সিমোরন, অ্যান্টিথেসিস আর প্যারাডক্সকে খুব সহজভাবে চিনতে পারবো, আলাদা করতে পারবো। মনে রাখবে, কন্ট্রাস্টটা যদি দুটো ওয়ার্ডস, দুটো শব্দের মধ্যে হয় আর সেই ওয়ার্ডসগুলো পাশাপাশি থাকে, তবে সেটা হচ্ছে অক্সিমোরন। যেমন সুইট সরো আর উল্টো ধারণা দুটো যদি
একটা কমা বা একটা কনজাংশন দিয়ে সেন্টেন্সের দুপাশে দুটো ক্লজে একদম দাঁড়িপাল্লার মতন ব্যালেন্স করে বসে, তবে সেটা হচ্ছে একটা অ্যান্টিথেসিস। যেমন ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। কিন্তু এই কন্ট্রাস্টটা যদি কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজে আটকে না থেকে একটা সম্পূর্ণ সেন্টেন্সের গভীর ভাবনা জুড়ে ছড়িয়ে থাকে, তবে সেই পুরো সেন্টেন্সটাই হলো একটা প্যারাডক্স। যেমন আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। তাহলে এবার চলো ভিডিওর শুরুতে যে এক্সাম্পলস গুলো আমরা দেখেছিলাম এবার সেগুলোর উত্তর মিলিয়ে নেওয়া যাক। প্রথমে ছিল লেস ইজ মোর, দিস ইজ আ প্যারাডক্স, ওয়াই? দেখো, প্রথমে শুনলে অযৌক্তিক মনে হতে পারে, কম জিনিস আবার বেশি হয় নাকি, কিন্তু গভীরভাবে ভাবলে বুঝতে পারবে অতিরিক্ত জাঁক জমক করার চেয়ে কোনো কিছু যত সিম্পল বা কমের মধ্যে রাখা যায় তা দেখবে তত বেশি সুন্দর আর ক্লাসি লাগে। অনেক ক্ষেত্রে সরলতার সংযমই বেশি কার্যকর। নেক্সট উই হ্যাভ সুইট সরো। এই এক্সাম্পলটা আমরা একটু আগেই বুঝে এসেছি, সো ইজিলি পারবে। ইটস অ্যান অক্সিমোরন। লাস্ট উই হ্যাভ স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। এখানে দেখো একটা স্পষ্ট ডিভাইডার রয়েছে, বাট। এবার এই বাটের দুই পাশের ব্যালেন্সটা দেখো, প্রথম পার্টে রয়েছে স্পিচ ইজ সিলভার আর তার পরের পার্টে রয়েছে সাইলেন্স ইজ গোল্ড। এই যে স্ট্রাকচারাল ব্যালেন্স এবং তার মাধ্যমে একটা ডিপ মিনিংকে প্রকাশ করা, এটা দেখলেই আমরা বুঝে যাচ্ছি যেটা হলো অ্যান্টিথেসিস। নাও a small challenge for you all. জন ডানের হোলি সনেট থেকে দ্যাট আই মে রাইজ অ্যান্ড স্ট্যান্ড ওভারথ্রো মি, এখানে কোন ফিগার অফ স্পিচটা আমরা পাচ্ছি? অ্যান্টিথেসিস, অক্সিমোরন না প্যারাডক্স? উত্তরটা কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। থ্যাংক ইউ।